ভারতীয় বিনিয়োগকারীদের জন্য সোনা ঠিক কতটা জরুরি? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটা নতুন রিপোর্ট কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। চলুন আজ আমরা এই রিপোর্টটা নিয়েই কথা বলবো আর দেখে নেব কেন ২০২৬ সালের আবহে সোনা একটা পোর্টফোলিওকে স্থিতিশীল রাখার জন্য এক মজবুত নোঙরের মতো কাজ করতে পারে। আচ্ছা, শুরুতেই একটা বেশ অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। ভারতের অর্থনীতি তো দারুণ গতিতে এগোচ্ছে, তাই না? কিন্তু তা সত্ত্বেও অনেক অ্যাসেট বা সম্পদে তার তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। চলুন তো এই ধাঁধাটা একটু বোঝার চেষ্টা করি। তথ্যগুলো দেখুন, বেশ অবাক করার মতো। একদিকে ভারতের জিডিপি পরপর ৩ বছর ধরে ৭% বেশি হারে বাড়ছে, যা বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম সেরা পারফরম্যান্স। কিন্তু অন্যদিকে কি হচ্ছে? ভারতীয় রুপি দুর্বল হয়েছে, বিদেশি বিনিয়োগের তেমন সাড়া নেই, আর অন্যান্য অ্যাসেট থেকে রিটার্নও কিন্তু একদমই আশানুরূপ নয়। তবে এই একটু হতাশাজনক ছবির মধ্যেও একটা সম্পদ কিন্তু পুরো স্রোতের উল্টো দিকে হেঁটেছে আর বিনিয়োগকারীদের মুখে হাসিও ফুটিয়েছে। আর সেই সম্পদটা হলো সোনা। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে বেগুনি বারগুলো হলো ২০২৫ সালের রিটার্ন, আর নীল বারগুলো হলো ২০২৬ সালের শুরু থেকে। এবার দেখুন, ভারতীয় ইকুইটি, সরকারি বন্ড বা কর্পোরেট বন্ড সবার তুলনায় সোনা কতটা এগিয়ে আছে। মানে এই সময়ের সেরা পারফর্মার বলতে গেলে সোনায়। এখন প্রশ্ন হল, কেন এমন হয়? মানে যখন অন্যান্য বাজারগুলো টালমাটাল থাকে তখন সোনা এত ভালো পারফর্ম করে কি করে? চলুন এর পেছনের মূল কারণগুলো এবার একটু খতিয়ে দেখা যাক। এর কারণ বুঝতে গেলে প্রথমে আমাদের একটা জরুরি ধারণা বুঝতে হবে। সেটা হলো সিস্টেমিক রিস্ক। সহজ কথায় এটা এমন একটা ঝুঁকি যা শুধু একটা কোম্পানি বা একটা সেক্টরের জন্য নয়, বরং পুরো অর্থনৈতিক সিস্টেমের জন্যই বিপদ ডেকে আনতে পারে। যেমন ধরুন কোনো বিশ্বব্যাপী আর্থিক সংকট। আর এই ধরনের সিস্টেমিক সংকটের সময় কিন্তু সোনা তার আসল খেল দেখায়। যখন স্টক মার্কেটে বড়সড় ধস নামে, এমনকি বন্ডও তেমন সুরক্ষা দিতে পারে না, ঠিক সেই সময়টাতেই সোনা ঐতিহাসিকভাবে পজিটিভ রিটার্ন দিয়ে পোর্টফোলিওর ক্ষতি অনেকটাই সামলে দেয়। বিনিয়োগের একটা মূলমন্ত্র হল ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য। মানে খুব সহজ কথায় সব ডিম এক ঝুড়িতে না রাখা। এর উদ্দেশ্যটা হলো একটা অ্যাসেট যদি খারাপ পারফর্ম করেও অন্য অ্যাসেটগুলো যেন পোর্টফোলিওকে সামলে নিতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো এই ডাইভার্সিফিকেশনের পুরনো নিয়মটা এখন আর আগের মতো কাজ করছে না। আগে কি হতো? স্টক মার্কেট পড়লে বন্ড মার্কেট বাড়ত, ফলে একটা ভারসাম্য তৈরি হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে স্টক আর বন্ড প্রায় একই দিকে যাচ্ছে, মানে দুটোই একসঙ্গে উঠছে বা একসঙ্গে নামছে, যা ডাইভার্সিফিকেশনকে বেশ কঠিন করে তুলেছে। এই চার্টটা দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে বেগুনি লাইনটা, এটা স্টক আর বন্ডের সম্পর্ক দেখাচ্ছে, যা সাম্প্রতিক সময়ে পজিটিভ। তার মানে দুটোই একসঙ্গে ওঠানামা করছে। কিন্তু এবার নীল লাইনটার দিকে তাকান, যেটা স্টক আর সোনার সম্পর্ক দেখাচ্ছে। এটা বেশিরভাগ সময়ই নেগেটিভ। তার মানে যখন স্টক পড়ছে তখন সোনা উঠছে। আর ঠিক এই কারণেই সোনা একটা নির্ভরযোগ্য ডাইভার্সিফায়ার। সোনার আরও একটা বড় শক্তি হল কারেন্সি হেজ হিসাবে কাজ করার ক্ষমতা। খুব সহজ করে বললে এটা আমাদের স্থানীয় মুদ্রা অর্থাৎ রুপির দুর্বলতার বিরুদ্ধে একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। ব্যাপারটা এই চার্টে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। দেখুন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম তো মার্কিন ডলারে ঠিক হয়, তাই যখনই ডলারের তুলনায় ভারতীয় রুপি দুর্বল হয়ে পড়ে তখন ভারতে সোনার দাম স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এই যে দেখুন বেগুনি লাইনটা, মানে রুপির মান যত নিচে নেমেছে, নীল লাইনটা অর্থাৎ রুপিতে সোনার দাম ঠিক ততটাই উপরে উঠেছে। তার মানে রুপির অবমূল্যায়নের বিরুদ্ধে এটা একটা অসাধারণ সুরক্ষা। আর ঠিক এই কথাটাই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে বলা হয়েছে। যখন বাজারে অনিশ্চয়তা বাড়ে তখন বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন, আর সেখানেই সোনা তার আসল ভূমিকা পালন করে থাকে। এই ডেটাও কিন্তু সেই একই কথা প্রমাণ করছে। এই গ্রাফটা দেখাচ্ছে ইকুইটি টু গোল্ড রেশিও। এর মানে হল 1 আউন্স সোনা কিনতে কতগুলো স্টক ইউনিট লাগছে। যখন এই অনুপাতটা কমে যায় তার মানে হল সোনার দাম স্টকের তুলনায় অনেক দ্রুত বাড়ছে, আর বর্তমানে এটা তার দীর্ঘমেয়াদী গড়ের অনেক নিচে নেমে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ফ্লাইট টু সেফটি বা সুরক্ষার দিকে ঝোঁকের একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বেশ, আমরা কারণগুলো তো বুঝলাম, কিন্তু এর বাস্তব প্রয়োগটা কি? মানে একজন বিনিয়োগকারীর পোর্টফোলিওর জন্য এই সব কিছুর তাৎপর্য কি? চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষণটা দেখুন। একটা সাধারণ ভারতীয় পোর্টফোলিওতে সোনা যোগ করলে কি দারুণ প্রভাব পড়তে পারে।
যদি আমরা ঝুঁকি সমন্বিত রিটার্নের দিকে তাকাই তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে পোর্টফোলিওগুলোতে 10% বা 15% সোনা ছিল সেগুলোর পারফরম্যান্স সোনা ছাড়া পোর্টফোলিওর চেয়ে অনেক অনেক ভালো। বিষয়টাকে যদি আরও সহজ করে বলি তাহলে একটা পোর্টফোলিওতে মাত্র 10% সোনা যোগ করলে তার ঝুঁকিসম্মতিত রিটার্ন বেড়ে 1.1-এ পৌঁছায়। এর সোজা মানে হল একই পরিমাণ ঝুঁকি নিয়ে আরও ভালো রিটার্ন পাওয়া সম্ভব হয়েছে, আর এটা যে কোনো বিনিয়োগকারীর জন্যই একটা বিরাট প্লাস পয়েন্ট। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি, মানে ভবিষ্যতের জন্য কি বার্তা আমরা নিতে পারি? সংক্ষেপে বললে সোনার 4টি প্রধান ভূমিকা আমরা দেখতে পেলাম। 1, এটা বড় অর্থনৈতিক সংকটের সময় পোর্টফোলিওকে রক্ষা করে। 2, এটা একটা দারুণ ডাইভার্সিফায়ার যা স্টক আর বন্ডের সাথে কম সম্পর্কযুক্ত। 3, এটা রুপির দুর্বলতার বিরুদ্ধে সুরক্ষা দেয়। আর 4, দীর্ঘমেয়াদে ভালো রিটার্নও দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি। আজকের দুনিয়ার যেখানে ভূ রাজনৈতিক উত্তেজনা আর বাজারের অনিশ্চয়তা বেড়েই চলেছে, সেখানে নিজেদের পোর্টফোলিওকে স্থিতিশীল রাখাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে বিনিয়োগের নোঙর হিসাবে কোন সম্পত্তি সবচেয়ে নির্ভরযোগ্য হয়ে উঠবে তা কিন্তু সবাইকে ভেবে দেখার সময় এসেছে।